হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রায় সব বাঙালিদের কাছেই দীঘা একটা ইমোশন। সে 2 বার হোক বা 20 বার, যতবারই দীঘা গিয়ে থাকি না কেন, দীঘা আমাদের কাছে কোনোদিনই পুরনো হবে না। তবুও দীঘা প্ল্যান করার আগে কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘোরাঘুরি করেই থাকে। দীঘা যাব কি করে, কোথায় থাকবো, ওল্ড দীঘা বেশি ভালো না নিউ দীঘা, দীঘার সমুদ্র সৈকত ছাড়া আর কি কি ঘুরে দেখার জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার 2 রাত 3 দিনের সম্পূর্ণ দীঘা ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দীঘা যাওয়ার জন্য রয়েছে অনেক মাধ্যম। এর মধ্যে সবচেয়ে সস্তায় পুষ্টিকর মাধ্যম হলো ট্রেন। হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত ও কান্ডারি নামে 2টি ট্রেন দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। তবে এই 2টি ট্রেনের টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে না। এক্সপ্রেস ট্রেন ছাড়াও হাওড়া ও সাঁতরাগাছি থেকে বেশ কিছু লোকাল ট্রেনও রয়েছে, যাতে করে খুব সহজেই দীঘা পৌঁছে যাওয়া যায়। দীঘা যাওয়ার আরেকটা মাধ্যম হলো বাস। সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা ধর্মতলা থেকে প্রচুর বাস দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে। এছাড়া তোমরা 2 চাকা বা 4 চাকা করেও খুব সহজে দীঘা পৌঁছে যেতে পারো। আমরা এবার এক্সপ্রেস লাইনের ভলভো 9600 বাসে করে দীঘা গেছিলাম, যেটা ধর্মতলা থেকে রাত 11:45 নাগাদ ছেড়ে ভোর 4:45 নাগাদ দীঘা পৌঁছায়। এক্সপ্রেস লাইন ছাড়াও ধর্মতলা থেকে শ্যামলী, গ্রিন লাইন ও আরও অনেক বাস রাতে দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। এইসব বাসের টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটার ব্যবস্থা রয়েছে। আমরা এই বাসের টিকিট অনলাইনে রেড বাস থেকে কেটেছিলাম। এই বাসের একটাই হল্ট রয়েছে, যেটা হলো কোলাঘাট। এখন রাত 1:15 মতো বাজে। আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটের ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে প্রায় প্রতিটি বাসই 20 মিনিট মতো দাঁড়ায়। ঠিক 20 মিনিট পর আমাদের বাস আবার রওনা দিয়ে দিল তার অন্তিম গন্তব্য দীঘার উদ্দেশ্যে। এই বাসে দীঘা পৌঁছানোর সময় হলো ভোর 4:45। তবে সময়ের অনেক আগেই ভোর 4টে নাগাদ বাস আমাদের নিউ দীঘায় পৌঁছে দিয়েছে। ওল্ড দীঘার মতো নিউ দীঘাতেও বিভিন্ন বাজেটের অনেক হোটেল রয়েছে। তবে এবার আমরা হোটেল পার্ক পয়েন্টে স্টে করেছিলাম। হোটেল পার্ক পয়েন্ট সহ নিউ দীঘায় সি ফেসিং আরও কিছু হোটেলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। হোটেল পার্ক পয়েন্ট অমরাবতী পার্কের গলির উল্টো দিকেই অবস্থিত। হোটেল পার্ক পয়েন্টে অন্যান্য সুবিধার সাথে সাথে আর্লি চেকিংয়ের সুবিধাও রয়েছে। আমরা যেহেতু অ্যাকচুয়াল চেকিং টাইমের বেশ আগে চেকিং করেছিলাম, তাই আমাদের এক্সট্রা 700 টাকা পে করতে হয়েছে। হোটেল পার্ক পয়েন্টের ট্যারিফ ডাইনামিক। সিজন, হলিডেজ এবং অকেশনে ট্যারিফ চেঞ্জ হয়ে থাকে। এই হোটেলে আমাদের পার নাইট ভাড়া পড়েছিল 2300 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। সবাইকে গুড মর্নিং। ভোরবেলা হোটেলে এসে ফ্রেশ হয়ে একটা বেশ ভালো ঘুম দিয়ে নিয়েছি। এখন সময় ব্রেকফাস্টের। যেহেতু আজ আমরা আর্লি চেকিং করেছি, তাই আজকের ব্রেকফাস্টটা পেইড ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে আমি নিয়েছি ব্রেড অমলেট আর সুজয় নিয়েছে আলু পরোটা, যার সাথে আচার আর দইও দিয়েছে। এখন দুপুর 12টা মতো বাজে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা চলেছি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেলের পাশ দিয়েই রয়েছে বিচে যাওয়ার রাস্তা। হোটেল পার্ক পয়েন্ট থেকে বিচ অব্দি যেতে 2 মিনিট মতো সময় লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিচে পৌঁছেও গেছি। আজ বৃহস্পতিবার, তবু দেখো বিচে কত লোক। আগে শনি রবিবার বেশি ভিড় হতো, তবে এখন আর কোনো বার মানামানি নেই। প্রতিদিনই দীঘা বিচে থাকে উপচে পড়া মানুষের ভিড়। এখন জোয়ার চলছে, তাই সমুদ্রও তার মতো করে মেতে উঠেছে। কিছুক্ষণ জল কেলিয়ে এনজয় করে হোটেল ফেরার পথে এই ডাবের দোকানটা চোখে পড়ল, তাই ডাব কিনে বসে পড়লাম শরীর আর মনকে শীতল করতে।
এখন দুপুর 3:20 মতো বাজে। লাঞ্চের সময় পেরিয়ে গেলেও এখন আমরা লাঞ্চই করব। আজ আমাদের মেনুতে রয়েছে সাদা ভাত, প্লেন ডাল, ডিম কারি আর জিরা আলু ফ্রাই। সমুদ্র থেকে এসে স্নান করে 1-1.5 ঘন্টা মতো সুন্দর একটা ঘুম দিয়ে নিয়ে এখন বসেছি লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে একটু বসে সাইট সিনে যাওয়ার ইচ্ছা আছে। এখন বিকেল 5টা মতো বাজে। একটু দেরি হয়ে যাওয়ায় আমরা ঠিক করেছি আজ শুধু অমরাবতী পার্কই ঘুরে দেখব, যেটা আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা অমরাবতী পার্কের সামনে পৌঁছে গেছি। অমরাবতী পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। পার্কটা বেশ বড় এবং প্রচুর গাছপালাও রয়েছে। এখানে রোপওয়ে চড়ার এবং বোটিং করারও সুবিধা রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য 2-3 জায়গায় ছোটখাটো অনেক রাইডসও রয়েছে। কিছুক্ষণ পার্ক ঘুরে এখন চলে এসেছি বোটিং করতে। 4 সিটার এই বোটের ভাড়া পড়েছিল 80 টাকা। অমরাবতী পার্কের এই লেকটা বেশ বড় এবং 20 থেকে 25 মিনিট মতো সময় ধার্য করা থাকে বোটিং করার জন্য। বোটিং তো করা হলো, এবার চলো এই অমরাবতী পার্কের সন্ধেবেলার একটা ঝলক তোমাদের দেখাই। এখন আমরা চলে এসেছি রোপওয়ে চড়তে, আর এদিকে এখন সেটারই টিকিট কাটা চলছে। 12 বছরের কম বয়সীদের টিকিট মূল্য মাথাপিছু 40 টাকা করে এবং 12 বছরের বেশি বয়সীদের টিকিট মূল্য মাথাপিছু 80 টাকা করে। এই যে আমাদের কার্ট চলে এসেছে, চলো শুরু করা যাক আজকের রোপওয়ে জার্নি। আমার পার্সোনালি এই রোপওয়ে জার্নিটা খুব একটা ভালো লাগেনি। রোপওয়ের ভিতরটা খুব আবদ্ধ লেগেছে। গরমকালের জন্য এই রোপওয়ে একদমই নয় এবং রাইডিং টাইমিংও খুব কম। অমরাবতী পার্ক ঘুরে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি নিউ দীঘা বিচ মার্কেটে, যেখানে এসেই সবার আগে যেটা মনে হয়েছিল সেটা হলো আমি যেন কোনো এক দুর্গাপুজোর মেলায় চলে এসেছি, যেখানে সমুদ্র হলেন মা দুর্গা আর তাকে ঘিরে চারিদিকে প্রচুর দোকানপাট বসেছে এবং যেখানে ভিড় করেছে লাখ লাখ দর্শনার্থী। বেশ কিছুক্ষণ নিউ দীঘা বিচ ঘুরে এখন চলে এসেছি হোটেলে, আর হোটেলে এসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের ডিনার, যেটা হলো রুটি আর আলুর দম। চলো ডিনারটা সেরে নেওয়া যাক, একবারে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি চলে এসেছি আমাদের হোটেল পার্ক পয়েন্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আজকের আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আজ আমি ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ব্রেড, জ্যাম, বয়েলড এগস, উপমা আর ম্যাঙ্গো জুস। ব্রেড জ্যাম নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, তবে উপমাটা খেতে বেশ ভালো হয়েছিল এবং প্রতিটি আইটেমসই ছিল একদম ফ্রেশ। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি সমুদ্রে। সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজ লাঞ্চে রয়েছে সাদা ভাত আর মাটন রোগান জোশ। মাটন রোগান জোশটা খেতে কিন্তু হেভি হয়েছিল। হোটেল পার্ক পয়েন্টের সব খাবারই আমার বেশ ভালো লেগেছে, আর তার সাথে সাথে ভালো লেগেছে এনাদের হসপিটালিটিও। লাঞ্চ কমপ্লিট করে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে এখন বেরিয়েছি দীঘার আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখতে। দীঘার আশেপাশে অনেক ছোট বড় ঘুরে দেখার জায়গা থাকলেও আজ আমরা ওশেনিয়া বিচ, উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির
এবং রাধা মাধব মন্দির ঘুরে দেখব। এই 5টা জায়গা ঘুরে দেখার জন্য আমাদের অটো ভাড়া পড়েছে 700 টাকা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ওশিনিয়া বিচে পৌঁছেও গেছি। এখানে আমি এই প্রথমবারই আসলাম। এই হলো ওশিনিয়া বিচ, যেখানে দেখার সেরকম কিছু না থাকলেও এই বিচের শান্ত স্নিগ্ধ পরিবেশটা আমার আর সুজয়ের বেশ ভালো লেগেছে। ওই দূরে হলো উদয়পুর বিচ। এখান থেকে হেঁটেও উদয়পুর বিচে যাওয়া যায়, তবে আমরা অটো করে উদয়পুর বিচে যাব। ওশিনিয়া বিচ ঘুরে এখন চলেছি উদয়পুর বিচের উদ্দেশ্যে। অটো আমাদের উদয়পুর বিচের একটু আগেই নামিয়ে দিয়েছে। এই উদয়পুর বিচে অটো পার্কিংয়ের জন্য আমাদের 20 টাকা দিতে হয়েছে। এই উদয়পুর বিচ ওশিনিয়া বিচের তুলনায় অনেকটাই বেশি ক্রাউডেড। এখানে অনেক চেয়ার টেবিল ভাড়া পাওয়া যায়, আর তার সাথে সাথে পাওয়া যায় বিভিন্ন সি ফুডও। তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা কিছুক্ষণ বিচ ঘুরে আবার অটোয় চেপে রওনা দিলাম আমার আর সুজয়ের একটা বেশ পছন্দের জায়গা তালসারির উদ্দেশ্যে। তালসারি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই হলো তালসারি সি বিচ, যেখানে সুবর্ণরেখা নদী সমুদ্রে এসে মিশেছে। তালসারি সি বিচ তুলনামূলক বেশ শান্ত, তাই আমি আর সুজয় দীঘা আসলেই চেষ্টা করি একবারের জন্য হলেও এই তালসারি বিচে আসার। এই বিচে প্রচুর লাল কাঁকড়াও পাওয়া যায়, তাই অনেকে একে লাল কাঁকড়ার বিচও বলে থাকে। তবে এদের দেখা পাওয়া খুবই দুষ্কর। তবে আমাদের ভাগ্য ভালো থাকায় একটা লাল কাঁকড়ার দেখা মিলে গিয়েছিল। বেশ কিছুটা সময় তালসারি বিচে কাটিয়ে এখন চলেছি চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই হলো চন্দনেশ্বর মন্দির, যেটিও উড়িষ্যা রাজ্যেই অবস্থিত। এটি একটি শিব মন্দির। এখানে মহাদেব চন্দনেশ্বর নামে পূজিত হন। চলো ভেতরে প্রবেশ করে বাবার দর্শন করা যাক। এই মন্দির চত্বরটা বেশ বড় এবং খুবই সুন্দর। খুব ভালোভাবে বাবার দর্শন করে চরণামৃত গ্রহণ করে এখন যাব রাধা মাধব মন্দিরে। এই হলো রাধা মাধব মন্দিরের সিংহদুয়ার। এই মন্দিরে রাধাকৃষ্ণ পূজিত হন। তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি তোমাদের ভিতরটা দেখাতে পারলাম না। সাইট সিন করে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি ওল্ড দীঘা সি বিচের উদ্দেশ্যে। আর এই হলো দীঘার জগন্নাথ মন্দির, যেটার প্রস্তুতির কাজ এখনো চলছে। এই হলো ওল্ড দীঘা সি বিচে মানুষের উপচে পড়া ভিড়ের দৃশ্য। এই ওল্ড দীঘা বিচটা কিন্তু নিউ দীঘা বিচের তুলনায় বেশি সুন্দর করে সাজানো। ওর জন্যই আমার নিউ দীঘা বিচের তুলনায় ওল্ড দীঘা বিচটা বেশি ভালো লাগে। বেশ কিছুটা সময় ওল্ড দীঘা বিচে কাটিয়ে হোটেলে ফিরে এসেছি। আর ফিরেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের আজকের ডিনার, যেটা হলো রুটি আর কাশ্মীরি আলুর দম। গুড মর্নিং এভরিওয়ান।
2 রাত 3 দিন দীঘা ভ্রমণের আজ তৃতীয়তম দিন। ব্রেকফাস্ট করেই আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে, তাই এখন চলে এসেছি আমাদেরই হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আজ রয়েছে বুফে স্টাইলে ব্রেকফাস্ট। চলো আগে সার্ভ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে আজ আমি ব্রেকফাস্টে কি নিলাম। আজ ব্রেকফাস্টে নিয়েছি পোহা, বয়েলড এগস, বয়েলড ভেজিস, ওয়াটারমেলন আর ম্যাঙ্গো জুস। চলো ঝটাপট খেয়ে নেওয়া যাক, তারপর আবার রুমে গিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমরা হোটেল পার্ক পয়েন্ট থেকে চেক আউট করে এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল অম্বালিকার সামনে, কারণ আমরা আজ ফিরবো বাসে করে। ভেবেছিলাম ট্রেনে করেই ফিরবো, তবে তৎকালেও ট্রেনের টিকিট না পাওয়ায় বাসেই ফিরতে হচ্ছে। ওই যে আমাদের বাস চলেও এসেছে। আজ আমি ট্রাভেল করব শ্যামলী পরিবহনের বাসে। এই বাসটির ধর্মতলা পৌঁছানোর সময় হলো বিকেল 4টে। ফেরার বাস জার্নির সাথে সাথে এবারে 2 রাত 3 দিনের দীঘা সফরেরও এখানেই ইতি টানছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।